আহমেদাবাদে বিমান বিপর্যয়ে মৃত্যু মিছিল, দেহ শনাক্তকরণের জন্য করা হয় ডিএনএ পরীক্ষা। ডিএনএ পরীক্ষার পর 31 জনের দেহ শনাক্তকরণ। আজ থেকে শুরু দেহ হস্তান্তরের প্রক্রিয়া। 12টি দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। আহমেদাবাদে খোলা হয়েছে কন্ট্রোল রুম। 230টি পৃথক টিম গঠন করা হয়েছে সাহায্যের জন্য। পরিবারের হাতে ডেথ সার্টিফিকেট তুলে দেওয়া হবে। সব রকম সহযোগিতা করবে আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন। আজ থেকে দেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু। 12টি দেহ তুলে দেওয়া হয়েছে ইতিমধ্যেই পরিবারের হাতে। এই মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু মিছিল, গোটা বিষয় নিয়ে প্রাক্তন পাইলট, প্রাক্তন বিমান চালক, তিনি কি বলছেন শুনুন। ब्लैक बॉक्स होता है, एक बॉक्स है जो कि इंस्टॉल्ड होता है एयरक्राफ्ट में एक्सट्रीम आफ्ट में, जो कि टेल सेक्शन होता है एयरक्राफ्ट का। उसमें ब्लैक बॉक्स में दो कंपोनेंट होते हैं, एक सीवीआर कॉकपिट वॉइस रिकॉर्डर, जिसमें कि हम कॉकपिट में जो भी बात करते हैं तो वो सारी की सारी रिकॉर्ड होती हैं, और दूसरा कंपोनेंट होता है उसका DFDR, जिसको बोलते हैं डिजिटल डेटा फ्लाइट डेटा रिकॉर्डर। और उसमें बेसिकली एयरक्राफ्ट के इंजन के और एयरक्राफ्ट के सारे पैरामीटर्स रिकॉर्ड होते हैं। हालांकि इस केस के अंदर ब्लैक बॉक्स रिकवर हो गए हैं, पर हम उससे वो कोई जादुई वो ब्लैक एंड वाइट में नहीं बोल सकता कि ये गलती थी, क्योंकि उससे पहले डेटा डिराइव किया जाएगा, उसका एनालिसिस होगा। तो काफ़ी लोग सोचते हैं कि ब्लैक बॉक्स सब कुछ बता देगा, ऐसा नहीं है। वो हमें सिर्फ डेटा प्रोवाइड करता है। डेटा ये सारी जांच एजेंसियाँ उसको एनालाइज करती हैं, फिर रिजल्ट पे आती है। एयरक्राफ्ट में 200 से ज़्यादा कंप्यूटर होते हैं जो कि कंटिन्यूस मॉनिटरिंग करते हैं एयरक्राफ्ट की। अभी जैसे मैं आपको एक एग्जांपल दे सकता हूँ। हमारा पार्किंग ब्रेक ऑन है, और अगर मैं इसको पावर ऐड कर देता हूँ टेक ऑफ के लिए, तो आप ये देखेंगे कि ये इमीडिएटली वार्निंग वहाँ पे आ गया, यहाँ पे वार्निंग आ गया। ये इस तरीके से एयरक्राफ्ट वार्निंग दे देता है। तो हम कोई गलती अगर हमसे हो भी जाए तो आपके सिस्टम आपको इमीडिएटली इन्फॉर्म कर देते हैं। पहले अगर हमारे पास कोई भी गलती आती है, वार्निंग आती है, तो पायलट का काम होता है उस टेक ऑफ को रिजेक्ट कर देना। इस पर्टिकुलर केस में एयरक्राफ्ट अपनी डिसीजन स्पीड तक पहुंचा है और फिर उसने टेक ऑफ इनिशिएट किया है। दैट मीन्स वहाँ तक उसको कोई वार्निंग नहीं आई है। जब उसने टेक ऑफ इनिशिएट कर दिया है, उसके बाद वो कुछ हुआ है, जो भी हुआ है, और एकदम बहुत कम हाइट पे हुआ है। मुश्किल से 57 सेकंड की टोटल फ्लाइट थी। 26 सेकंड बाद वो एयरक्राफ्ट इंस्टॉल हो चुका था, तो पायलट के पास कोई चारा ही नहीं बचा था। सामने जो भी बिल्डिंग थी उस पर जाके क्रैश हो गया वो। বিমান দুর্ঘটনার পর যখন একের পর এক মানুষের মৃত্যু মিছিল এবং তার মধ্যে থেকে উদ্ধার কাজ, আর তারপরই যারা বেঁচে ছিলেন তাদেরকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, এই গোটা বিষয়টা সেই সময় চিকিৎসকদের মধ্যে হুড়োহুড়ি, ভয়ঙ্কর যুদ্ধকালীন তৎপরতায় তারা চিকিৎসা করে গিয়েছেন। তাদেরই একজন আহমেদাবাদ বিমান বিপর্যয়ের সাক্ষী, রিপাবলিকের মুখোমুখি চিকিৎসক বিপ্লব পাল। বাঙালি চিকিৎসক, যাদবপুরের বাসিন্দা, পোস্ট গ্র্যাজুয়েশনের 2য় বর্ষের পড়ুয়া, কর্মসূত্রে থাকেন আহমেদাবাদে। বিমান দুর্ঘটনার পরে আহতদের পরিষেবা দিয়েছেন তিনি, আহতদের চিকিৎসা পরিষেবা দিয়েছেন। চিকিৎসক বিপ্লব পাল তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারীকে। সেদিন কোথায় ছিলেন, কখন খবর এলো আপনার কাছে যে এই ধরনের একটা ভয়াবহ? আমরা তো প্রথমে কিছু জানতাম না। 1200 বেডের হসপিটালে ওখানে আমরা ডিউটিতে ছিলাম, ওটি চলছিল। হঠাৎ করে একটা সিনিয়রের ফোনে কল আসে যে তার বাড়িতে আগুন লেগেছে। এরকম বাইরে বেরিয়ে দেখছি পুরো এই জায়গাটায় ধোয়া, লোকজন, এরকম অ্যাম্বুলেন্স, এখানে পুরো রাস্তায় যে অ্যাম্বুলেন্স যাচ্ছে আসছে। তখন আমি ফোন দেখতে বুঝলাম যে সবাই বলছে এরকম যারা রেসিডেন্ট, যত রেসিডেন্ট আছে সব ডিপার্টমেন্টে, তাদেরকে হসপিটাল যে ট্রমা সেন্টার ওখানে যেতে বলা হয়েছে। ট্রমা সেন্টারে তো সব এক এক করে সব পুরো অ্যাম্বুলেন্স আসছিল, সব পেশেন্টকে আনা হয়েছে। দেখা পেশেন্টের কার কি দরকার, কেমন করে স্টেবিলাইজ করা যেতে পারে, কারোর ফ্র্যাকচার ছিল, কারোর অর্থোপেডিক ইন্টারভেনশন দরকার, কারোর সার্জিক্যাল। যে সোলো সার্ভাইভার ওই প্লেনে ছিল, সেও তো এখানে ট্রিটমেন্ট হচ্ছে, তার অবস্থা কেমন ছোট করে কি বলা সম্ভব? সে যখন এসেছিল তার লেফট আইয়ের ওখানে ইঞ্জুরি ছিল, আর লেফট আর্মের ওখানে বার্ন ইঞ্জুরি ছিল।
কিন্তু সে ভাইটালি স্টেবল ছিল, সে মোটামুটি যখন ছিল কথাবার্তা বলছিল। তো সে প্রথমে বলে যে এরকম সে ফ্লাইটে ছিল, এরকম তার ডকুমেন্টস এইসব দেখা, কিন্তু সেইগুলো তখন সেকেন্ডারি ছিল। তখন কে বেঁচেছে কে আছে সেরকম আমরা কিছু মানে ভাবার অবস্থায় ছিলাম না। যখন আমরা হোস্টেলে শান্তি ডিউটির পরে ক্লাসের পরে গিয়ে হোস্টেলে মেসে বসে খাই, বাড়িতে ফোন করি বা রাত্রে সারাক্ষণ মানে হোস্টেলে থাকি, ওপর যে ফ্লাইট যাচ্ছে এরকম কোনো যেন ভাবিনি যে এরকম একটা দুর্ঘটনা হতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।